আমরা ইতিহাস ঘাটলে জানতে পারবো যে আদিবাসীরা সেই ব্রিটিশ আমল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে লড়াই করে বাঁচতে হয়েছে এবং বর্তমানেও আদিবাসীরা তাদের বিভিন্ন মৌলিক অধিকার, বিভিন্ন সাংবিধানিক অধিকার পাওয়ার জন্য এবং বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য তাদেরকে রাস্তায় নেমে লড়াই করতে দেখা গেছে এবং বর্তমানেও সেই লড়াই করে আদিবাসীরা বিভিন্ন সুযোগ সুবিধা এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে ভোগ করতে হচ্ছে। তাও অনেক সময় আদিবাসীদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে। কিন্তু কেন কেন আদিবাসীদের উপর এইভাবে শোষণ, আদিবাসীদের উপর এইভাবে বঞ্চিত, আদিবাসীদের উপর এইভাবে অমানবিক অত্যাচার প্রতিনিয়ত প্রতি ক্ষেত্রে কেন? এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় আমরা লক্ষ্য করেছি যে কেউ চায় না আদিবাসীরা শিক্ষক হোক, কেউ চায় না আদিবাসীরা প্রফেসর হোক, কেউ চায় না আদিবাসীরা ডক্টর হোক, কেউ চায় না আদিবাসীরা ইঞ্জিনিয়ারিং হোক, কেউ চায় না আদিবাসীরা নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি এবং রাজ্যপাল, মুখ্যমন্ত্রী হোক। এটা কেউ চায় না বা কেউ মন থেকে অত সহজে তা মেনে নিতে পারে না এবং তাই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে আদিবাসীদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করা হচ্ছে, বিভিন্ন সময় তাদেরকে অপমান করা হচ্ছে এবং সুপরিকল্পিতভাবে আদিবাসীরা যাতে সেই জায়গায় পৌঁছাতে না পারে এই প্রচেষ্টা বা এই পরিকল্পনাটি এক শ্রেণীর মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে করে থাকেন। এবং কয়েক মাস আগে আমরা লক্ষ্য করলাম যে একজন আদিবাসী মহিলা এই ভারতবর্ষের প্রথম স্বাধীনতার পর প্রথম রাষ্ট্রপতি হোক, এটা কেউ চাইছিল না এবং মন থেকে এত সহজে কেউ মেনে নিতে পারছিল না যে একজন আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হোক, অর্থাৎ ভারতবর্ষের প্রথম নাগরিক হোক। এটা মন থেকে এত সহজে কেউ মেনে নিতে পারছিল না। তাই বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করেছি যে আদিবাসীরা যাতে এগিয়ে যেতে না পারে, তারা যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত না হতে পারে এবং সমাজে সুশিক্ষায় শিক্ষিত না হতে পারে, এই প্রচেষ্টাটা বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি। তাও আবার রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ের ক্ষেত্রে থেকে আমরা এটা লক্ষ্য করেছি। আপনারা বুদ্ধিজীবীরা আবার অনেকে বলে থাকেন যে আমি এই ভিডিওর মাধ্যমে যে সমস্ত তথ্যগুলি উপস্থাপন করছি তা সম্পূর্ণ ভুল এবং যে সমস্ত কথাগুলি আমি এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করছি সে সমস্তগুলো ভুল এবং এটি বর্তমান এই ভারতবর্ষে বা এই ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে কখনো হয় না এবং যদিও আগে হয়েছিল কিন্তু বর্তমানে তা হয় না, এরকম অনেকে মন্তব্য করে থাকেন। আপনারা যদি উদাহরণ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আদিবাসীদের উপর যেভাবে বঞ্চনা, যেভাবে অপমান, যেভাবে আদিবাসীদের উপর অমানবিকভাবে অত্যাচার করা হয়েছে এবং আদিবাসীরা যাতে এগিয়ে যেতে না পারে সেই প্রচেষ্টাটা সেই প্রাচীন কাল থেকে চলে এসেছে এবং বর্তমানেও চলছে। আপনারা দেখেছেন বা আপনারা অনেকেই জানেন পশ্চিম মেদিনীপুরের যে বিদ্যাসাগর ইউনিভার্সিটি রয়েছেন সেই বিদ্যাসাগর ইউনিভার্সিটি আদিবাসী লদাসবর পরিবারের চুনি কোটাল, যিনি উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে পাঠরত ছিলেন এবং সেই সময় অনেকে অর্থাৎ বর্তমানে যেভাবে আদিবাসীদের উপর অত্যাচার করা হয়েছিল সেই সময়ও যাতে আদিবাসীরা কখনো উচ্চশিক্ষায় শিক্ষিত না হতে পারে সেই প্রচেষ্টাটা চালানো হয়েছিল এবং তাই চুনি কোটালের উপর এমনভাবে প্রাসবিক অমানবিকভাবে অত্যাচার করা হয়, তাকে বাধ্য করা হয় যে আত্মহত্যা করতে। আমরা এটা দেখেছি যে আদিবাসীদের উপর এক সময় এইভাবে অত্যাচার হয়েছিল এবং পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি যে যাদবপুর ইউনিভার্সিটিতে ডক্টর মেরুনা মুর্মু, যিনি ইতিহাসের শিক্ষিকা, মেরুনা মুর্মুকেও জাত তুলে গালিগালাজ করা হয়েছিল এবং ঠিক একইভাবে আমাদের পশ্চিম মেদিনীপুরের সবং কলেজেও বাংলা বিভাগের অধ্যাপিকা পাপিয়া মান্ডিকেও জাত তুলে গালিগালাজ করা হয়েছিল এবং সুদীপ টুডুকেও ঠিক একইভাবে তাকেও চোর সন্দেহের অপবাদ দিয়ে তার উপরও অমানবিকভাবে অত্যাচার করা হয়েছে। এই দীর্ঘদিনভাবে আদিবাসীদেরকে নানানভাবে নানান সময়ে তাদেরকে অত্যাচার করা হয়েছে, নানানভাবে তাদেরকে অপমান করা হয়েছে, নানানভাবে তাকে মানসিকভাবে টর্চারিং করা হয়েছিল। এই উদাহরণটি আপনারা দীর্ঘদিন ধরে দেখে এসেছেন। ঠিক একইভাবে বর্তমানেও আমরা লক্ষ্য করলাম যে আমাদের রাষ্ট্রপতি মাননীয় দ্রৌপদী মুর্মু এবং স্বাধীনতার পর আদিবাসী মহিলাদের মধ্যে তিনি প্রথম রাষ্ট্রপতি পদ গ্রহণ করেছিলেন এবং ভারতবর্ষের প্রথম নাগরিক হয়েছিলেন আদিবাসীদের মধ্যে, তাকেও পর্যন্ত আজ অপমান করা হলো এবং অপমানটি যিনি করেছেন তিনি একজন সাধারণ মানুষ নয়, তিনি একজন টিএমসি অর্থাৎ পশ্চিমবঙ্গে বর্তমান শাসক দলের একজন মন্ত্রী।
কারামন্ত্রী অখিলগিরি তিনি রাষ্ট্রপতিকে অপমান করেছেন। আমাদের এখানে ভাবতে অবাক লাগে, আমাদের এই ভারতবর্ষ সংবিধানের আইনে অর্থাৎ সংবিধানের ধারা অনুযায়ী বা ধারা মোতাবেক আমাদের ভারতবর্ষের শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা সমস্ত কিছু পরিচালিত হচ্ছে। এবং আমরা এখানে লক্ষ্য করেছি যে বিভিন্ন সময়ে আমাদের এই ভারতবর্ষে যখন কোনো নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, তার বিধানসভা, তার লোকসভা যেখান থেকে হোক তিনি নির্বাচিত হয়ে যখনই জয়ী হন তখন তাকে শপথ গ্রহণ বা শপথ বাক্য পাঠ করানো হয়। এবং আজকে যিনি অখিলগিরি অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের কারামন্ত্রী অখিলগিরি তিনিও শপথ বাক্য পাঠ করেছিলেন। আমাদের ভারতবর্ষের সংবিধানের ধারা অনুযায়ী বা ধারার যে সিস্টেমেটিক আছে বা সেই সিস্টেমেটিক অনুযায়ী তিনি মন্ত্রী হয়ে জনগণের জন্য কাজ করবেন। কিন্তু আজ এখানে প্রশ্ন এটাই উঠে, যিনি আজকে মন্ত্রী অর্থাৎ পশ্চিমবঙ্গের কারামন্ত্রী অখিলগিরি তিনি তো শপথ গ্রহণ করেছিলেন, কিন্তু শপথ গ্রহণ করার পরেও তিনি একজন রাষ্ট্রপতিকে কিভাবে এরকম কুরুচিকর মন্তব্য করতে পারেন? তাহলে কি তিনি আজ পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় যখন শপথ গ্রহণ করেছিলেন, সেই শপথ গ্রহণ করার সময় তাহলে তিনি কি একটাই অঙ্গীকার করেছিলেন, তিনি শপথ গ্রহণ করার পর বা তিনি মন্ত্রী পদ অলঙ্কৃত হওয়ার পর আদিবাসীদের অপমান করবেন, আদিবাসীদের নিয়ে কুরুচিকর মন্তব্য করবেন, আদিবাসীদের নিয়ে কটূক্তি করবেন, না আদিবাসীদের রং, বর্ণ এবং দেখতে কেমন সেটা নিয়ে তিনি মন্তব্য করবেন? এবং এই মন্তব্য করার জন্যই তিনি কি আজ মন্ত্রিসভায় শপথ গ্রহণ করেছিলেন? এবং তাই আজ তিনি এইভাবে একজন দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতিকে অপমান করতে পারেন? এখানে এটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আর তা না হলে কেন একজন মন্ত্রী যিনি শপথ গ্রহণ করেছিলেন সাংবিধানিকের ধারা অনুযায়ী এবং সেই মন্ত্রিসভায় তার যে সমস্ত দায়িত্ব বা যেভাবে কাজ করা তার অধিকার রয়েছে, সেই অধিকার থেকে একজন আদিবাসী অর্থাৎ তিনি রাষ্ট্রপতিকে কেন এইভাবে অপমান করতে পারেন? তাহলে কি এখানে আমাদের সংবিধান অর্থাৎ ভারতবর্ষে যে সংবিধান রয়েছে সেই সংবিধানে আদিবাসীদের অপমান করার জন্যই শপথ বাক্য পাঠ করানো হয় মন্ত্রীদেরকে, নাকি আদিবাসীদেরকে বঞ্চিত করার জন্য শপথ গ্রহণ পাঠ করানো হয় মন্ত্রীদেরকে, নাকি আদিবাসীদেরকে অপমান করার জন্য, কটূক্তি করার জন্য বা রং, বর্ণ এবং দেখতে কেমন এটা নিয়ে কটূক্তি করার জন্য কি তাহলে আজ আমাদের পশ্চিমবঙ্গে মন্ত্রিসভায় তাদেরকে শপথ গ্রহণ করানো হয়? তাই তিনি আজ অখিলগিরি এইভাবে মন্তব্য করছেন, এটাই আজ বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং এ নিয়ে বিভিন্ন আদিবাসী সংগঠনের পক্ষ থেকেও অবিলম্বে অখিলগিরির গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে ধর্ণা প্রদর্শন এবং পথ অবরোধ করেছেন, যা আদিবাসীদের জাত সেন্টিমেন্ট নিয়েও বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করা হলো এবং এই ভিডিও নিয়ে আপনার মূল্যবান বক্তব্য এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করা হলো এবং এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই দিনাম খবর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।